হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো ভাই আমরা কিন্তু কেমিস্ট্রির চ্যাপ্টার 6 পড়তেছিলাম। তো আজকে হচ্ছে আমাদের ইনশাআল্লাহ ফাইনাল লেকচারটা আমরা দেখে ফেলবো। হ্যাঁ, আজকে 5 নাম্বার লেকচারের মাধ্যমেই আমরা এই চ্যাপ্টারটাকে শেষ করতে যাচ্ছি। তো আজকে আমরা বেশ গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্টের বেসিকগুলো জেনে নিব। তার মধ্যে প্রথমটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিরকম বিষয়টা খেয়াল করে দেখো। লিমিটিং বিক্রিয়ক বলতে আসলে কি বোঝায়? যে বিক্রিয়কটা হচ্ছে বিক্রিয়ার হারটাকে বা বিক্রিয়ার বেগটাকে লিমিট করে দেয়, বুঝছো? তাহলে আমি এই জিনিসটা একটু তোমাদের লিখে দিই যে কোনো বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়ার হারটাকে নিয়ন্ত্রণ করে, লিমিট করে, হ্যাঁ, নিয়ন্ত্রণ করে। ওকে, বুঝতে পারছি। এখন তোমার মনে প্রশ্ন জাগতেই পারে, কোন তাহলে সেই বিক্রিয়ক যে হচ্ছে বিক্রিয়ার হারকে কন্ট্রোল করতে পারে? যে বিক্রিয়কটা বিক্রিয়া করে আগে শেষ হয়ে যায়। ওকে, তাহলে যে বিক্রিয়কটা বিক্রিয়া করে আগে শেষ হয়ে যায় সে কিন্তু বিক্রিয়ার হারটা কন্ট্রোল করতে পারে। আচ্ছা, এটা নিয়ে তোমাদের একটু সমস্যা আছে যে আগে শেষ হলে সে কিভাবে নিয়ন্ত্রণ করে, এটা আমি কেমনে বুঝতে পারি? আচ্ছা, ধরো কোন একটা জায়গায় যুদ্ধ হচ্ছে, বুঝছো? ধরো এখানে আমাদের একটা দল আছে এবং এই দলের মধ্যে 1000 জন সেনা আছে। ওকে, 1000 জন। এবং ধরো এখানে আরেকটা দল আছে, বাট এই দলটা অনেক দুর্বল, তাদের মাত্র 10 জন সেনা আছে, বুঝছো? 10 জন সেনা আছে। এখন তাদের মধ্যে কি হবে? মারামারি হবে, তাই না? মারামারি হবে না, রাইট? আচ্ছা, একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, ধরো এই 10 জন সেনা হচ্ছে এই সাইডে আরো 10 জনের সাথে কি করবে? মারামারি করবে, তাই না? তা মারামারি করলে বাকি যে 990 জন থাকে, এই 990 জন কি বেকার বসে আছে না? তারা কি যুদ্ধে পার্টিসিপেট করবে? তারা কিন্তু যুদ্ধে পার্টিসিপেট করলো না। তাহলে এই 1000 জনের মধ্যে ঠিক কতজন যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবে সেটা কিন্তু তার অপোনেন্টের উপর ডিপেন্ড করে। তার মানে যেই অপোনেন্টটা বা যেই দলটা যত ছোট হবে সেই কিন্তু আলটিমেটলি কতজন যুদ্ধে পার্টিসিপেট করে সেটা কন্ট্রোল করতেছে, সেটা নিয়ন্ত্রণ করতেছে। বুঝতে পারছো বিষয়টা? তো আমি কিন্তু এই কনসেপ্টটাকে এখানেও অ্যাপ্লাই করতে পারি। বিক্রিয়কগুলোর মধ্যে যেটা কম পরিমাণে থাকবে তুলনামূলক, অর্থাৎ যেটা বিক্রিয়া করে আগে শেষ হয়ে যায়, সে কিন্তু বিক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, ওই বেশি বিক্রিয়কের যেটা বাকি থাকে সে কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না। ওকে, আচ্ছা, তা আমি চেষ্টা করলাম তোমাদের একটু বুঝায় দেওয়ার জন্য। তাও যদি কারো বুঝতে সমস্যা হয় তোমরা কিন্তু অঙ্ক দিয়ে খুব ইজিলি জিনিসটাকে বুঝতে পারবা। হ্যাঁ, ধরো হচ্ছে আমরা এখান থেকে একটা অঙ্ক নেই। আচ্ছা, লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টের অঙ্ক কোনটা কোনটা করতে হবে এটা তুমি এখন কেমনে বুঝবা? মনে রাখবো, কোথাও যদি একাধিক বিক্রিয়কের পরিমাণ বলা থাকে তখনই আমাকে লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টের অঙ্ক করতে হবে। যেমন ধরো এখানে কি বলছে, যদি 70টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর সাথে 30টি অক্সিজেন পরমাণু মিশ্রিত করা হয়, তার মানে বিক্রিয়াটা কি দেখো, ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া। এই বিক্রিয়া কি তৈরি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড। এবং অবশ্যই আমি বলছিলাম কি, যখন আমরা কেমিস্ট্রির অঙ্কগুলো করব মাথায় রাখবো রসায়নের মধ্যে যত রকমের গাণিতিক হিসাব নিকাশ আছে সেটা নিয়ে রসায়নের একটা আলাদা শাখাই আছে, যেটাকে আমরা কি বলি, স্টয়কিওমেট্রি বা স্টয়কিওমিতি বাংলায় বললে হয়। সো স্টয়কিওমিতির মধ্যে অলওয়েজ আমাদের বিক্রিয়াটাকে সমতাকরণ করে নিতে হবে, তাই না? সমতাকরণ কিন্তু আমরা অলরেডি দেখছি, দুইটা অক্সিজেন সমান করার জন্য এখানে 2, দুইটা ম্যাগনেসিয়াম এখানে 2, এটা কিন্তু আমরা গত লেকচারে পড়ছি, তাই না? আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো ভাইয়া, এখানে 2 মোল ম্যাগনেসিয়াম সে হচ্ছে 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে, তাই না? এরকম একটা কনসেপ্টের অঙ্ক কিন্তু আমরা আগের ক্লাসে পড়ছি। বাট এখানে মজার বিষয়টা কি জানো? মজার বিষয় হচ্ছে আগের অঙ্কে আমরা কখনো একাধিক বিক্রিয়কের পরিমাণ নিয়ে কাজ করি নাই। হয় আমাদের ম্যাগনেসিয়াম দেওয়া ছিল সেখান থেকে আমি অক্সিজেন বের করছি, অথবা আমাদের ম্যাগনেসিয়াম দেওয়া ছিল সেখান থেকে আমি ম্যাগনেসিয়াম অক্সাইড বের করছি, অথবা আমাদের অক্সিজেন দেওয়া ছিল ম্যাগনেসিয়াম অক্সাইড বের করছি। মানে প্রশ্নের মধ্যে একটা পরিমাণ শুধুমাত্র বলা ছিল। বাট এখানে দেখো, আমি তোমাকে ম্যাগনেসিয়ামের পরিমাণও বললাম 70টা অণু এবং অক্সিজেনের পরিমাণটা বললাম 30টা অণু, রাইট? তাহলে এখন আমরা কিভাবে করব? তাহলে আমি তোমাকে প্রথম হচ্ছে মেথডটা শিখাই দিই, তুমি কিভাবে অঙ্ক করবা। তাহলে এখানে মেথড, লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়কের ম্যাথ করার মেথড। আচ্ছা,
তো সবার প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বিক্রিয়া সমতাকরণ করব, বিক্রিয়া সমতা করব। ওকে, সমতা করার পর আমরা হচ্ছে সেখানে দুইটা সংখ্যার অনুপাত নিব। প্রথম হচ্ছে মোল সংখ্যা এবং সহগ, তাই না? সহগ কোনগুলা? সমতাকরণের জন্য সামনে যে সংখ্যাগুলো আমাকে বসাইতে হবে। তো মোল সংখ্যা এবং সহগের আমাকে অনুপাত বের করতে হবে, এটা আমাকে নির্ণয় করতে হবে। ওকে, বুঝতে পারছো? যার মোল সংখ্যা বাই সহগের মানটা ছোট আসবে সেটাই লিমিটিং বিক্রিয়ক। ওকে, তার মানে আমি যদি পরের পয়েন্টটা বলি, এখানে বলা সম্ভব যে মোল সংখ্যা বাই সহগ যদি যার ছোট আসে আর কি, হ্যাঁ, এইটা যার ছোট আসবে সেটাই লিমিটিং বিক্রিয়ক। ওকে, বিষয়টা কি বুঝতে পারছি? এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি উৎপাদের হিসাব অলওয়েজ লিমিটিং বিক্রিয়ক থেকে করব, ঠিক আছে? এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। উৎপাদের হিসাব সর্বদা লিমিটিং বিক্রিয়ক থেকে করতে হবে, এটা তোমরা অবশ্যই অবশ্যই মাথায় রাখবা। লিমিটিং বিক্রিয়ক দিয়ে করব। ওকে, আচ্ছা, আমরা যদি এই অঙ্কটা আবার ফিরে যাই তাহলে তোমরা হচ্ছে এই জিনিসটার ব্যাখ্যাটা আর কি ভালো মতো বুঝতে পারবা, তাই না? এটা তো আসলে বাংলা কথা হয়ে গেছে। আসো তাহলে আমরা এই অঙ্কে ফিরে যাই। তাহলে খেয়াল করে দেখো, আমাদের একাধিক বিক্রিয়কের পরিমাণ বলা, তার মানে বুঝলাম এটা লিমিটিং বিক্রিয়ক কনসেপ্ট। এরপর আমি কি করব? লিমিটিং বিক্রিয়ক খুঁজে বের করব। কিভাবে খুঁজে বের করব? মূল সংখ্যা বাই সহগ করে। বুঝতে পারছো বিষয়টা? আমি মূল সংখ্যা বাই সহগ করব। তাহলে খেয়াল করে দেখো, এখানে আমাদের ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন দুইটা আমাদের বিক্রিয়ক আছে। আমি কি করব? প্রথম হচ্ছে ম্যাগনেসিয়ামের মোল সংখ্যা নিব এবং সেটাকে তার সহগ দিয়ে ভাগ দিব। কত সেই সহগটা বলো? 2। তাহলে আমি হচ্ছে এই মোল সংখ্যাকে 2 দিয়ে ভাগ করব। অক্সিজেনের জন্য একই কাজ, আমি অক্সিজেনের মোল সংখ্যা নিব, এটাকে তার সহগ দিয়ে ভাগ দিব। সহগ কত বলো তো? 1, না দেওয়া থাকলে 1, সো 1 দিয়ে আমি ভাগ দিব। বুঝতে পারছো তো বিষয়টা? আচ্ছা, এখন আসো আমি কিভাবে মোল সংখ্যাটা বের করতে পারি। যেহেতু এখানে পরিমাণ গ্রামে দেওয়া নাই, বরঞ্চ অণুর সংখ্যা দিয়ে দেওয়া আছে, তাহলে আমি অণুর সংখ্যা দিয়ে কিন্তু বিষয়টা চিন্তা করব, তাই না? আচ্ছা, তো আমাদের এখানে কিন্তু একটা ফর্মুলা ছিল n = n/na, মনে আছে এটা? তাহলে অণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা, এই অনুপাতটা বের করলে কিন্তু আমাদের মোল সংখ্যা বের হয়ে যায়। তাহলে ম্যাগনেসিয়ামের জন্য এখানে 70টা অণু বলা, তাহলে মোল সংখ্যা কি আসবে বলো? 70 ডিভাইডেড বাই n/na, তুমি চিন্তা করো, তাহলে 6.023 × 10⁻23, তাই না? সাথে কিন্তু এখানে 2 ছিল, এই দুইটা কিন্তু ছিল, তাই না? আচ্ছা, আমরা একটু চালাকি করি, এই সংখ্যাটা নিয়ে যদি আমরা কাজ নাও করি সমস্যা নাই। তুমি এই জিনিসটা একটু হিসাব করো তো, এই জিনিসটা একটু হিসাব করো। তাহলে 70/2 করলে কত আসে বলো তো? 35 আসে না? 35 আসে। আচ্ছা, তোমরা একটু কনফিউজড হয়ে গেছো আমি জানি। আচ্ছা দেখো, খেয়াল করে দেখো, মোল সংখ্যা কিন্তু এইটাই, এইটাই কিন্তু আমাদের মোল সংখ্যা, চেঞ্জ হয় নাই, এটা আমাদের সহগ। বাট আমি কি চিন্তা করতেছি, এখানে যেহেতু আমাকে কি করতে হবে, এই সংখ্যাটা নিয়ে কাজ করতে হবে, তা আমি এটাকে রেখে দিলাম। আমি কি করলাম? একটু কি হিসাবটা করলাম আগে। ওকে, একটু পরে কিন্তু আমরা জিনিসটার মর্মার্থ, হ্যাঁ, এই জিনিসটার সিগনিফিকেন্স বুঝতে পারবো এটা যখন আমরা করব। খেয়াল করে দেখো, অক্সিজেনের জন্য বিষয়টা কিরকম আসবে? হ্যাঁ, অক্সিজেনের জন্য বিষয়টা আসলে এরকম আসে, একটু খেয়াল করি, দেখো তো। হ্যাঁ, অক্সিজেন আমাদের কতটা অণু দেওয়া বলো? 30টা অণু দেওয়া, তাই না? তাহলে এখানে আমি যদি n/na ফর্মুলা ইউজ করি, তাহলে 30 অ্যাভোগাড্রো সংখ্যা, সেই জিনিসটা কিন্তু আমরা এখানে ইউজ করার চেষ্টা করব। বুঝতে পারছো? তাহলে আসো আমরা সেটা ইউজ করি এখানে। তাহলে 30/6.023 10⁻23, তাই না? এখানে কিন্তু সব 1 ছিল, সেটা না দিলেও কিন্তু চলতো। তাহলে এখানে আলটিমেটলি সংখ্যাটা কত আসলো বলতো? 30 অ্যাভোগাড্রো সংখ্যা, তাই না? তাহলে দেখছো, আমি কিন্তু ক্যালকুলেটরে হাত না দিয়ে এই বড় একটা সংখ্যাকে আমরা হিসাব না করেই বুঝতে পারতেছি কোনটা ছোট কোনটা বড়। তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ভাই আমি কেমনে বুঝলাম? আমি তো বুঝতেছি না। আপনি বুঝলে কি হবে? আমারও তো বুঝতে হবে, তাই না? আচ্ছা, মনে রাখবো, দুইটা ভগ্নাংশে যদি হর ফিক্স থাকে তখন লব যার ছোট সেটাই লিমিটিং, সেটাই ছোট সংখ্যা। ঠিক আছে? কি বললাম?
এটা ম্যাথের জিনিস, এটা কেমিস্ট্রিতে পড়ানোর দরকার নেই আসলে আমি মনে করি, তাও আমি তোমাদের সুবিধার জন্য বলতেছি। দুইটা ভগ্নাংশে যদি হর ফিক্স থাকে তাহলে লব যার ছোট সেটাই আমাদের ছোট সংখ্যা হবে। উল্টাভাবে চিন্তা করলে দুটা ভগ্নাংশের লব ফিক্স থাকলে হর যেটা ছোট সেই সংখ্যাটা বড় হয়, বুঝছো? লব ছোট হলে সংখ্যাটা ছোট, বাট হর ছোট হলে সংখ্যাটা বড়। হ্যাঁ, লব ছোটর জন্য ছোট, হর ছোটর জন্য বড়, বুঝতে পারছো বিষয়টা? আমি ওটা যদি তোমাকে নাও বলি, দেখো এখন দেখো এই দুটো সংখ্যার মধ্যে তাহলে সম্পর্কটা কিরকম দাঁড়ায়। দেখো এই দুটার মধ্যে কিন্তু হর সমান আছে, তাই না? তাহলে আমি লবের দিকে তাকাবো, লব যার ছোট সেই সংখ্যাটাই কিন্তু ছোট নিজে। ওকে, তা দেখো 30 ছোট নাকি 35 ছোট? নিশ্চয়ই 30 ছোট। তাহলে এখানে আমি বুঝতে পারলাম এই 30 যুক্ত সংখ্যাটা নিজে ছোট। তাহলে 30 যুক্ত সংখ্যা কার জন্য আসলো বলো তো? অক্সিজেনের জন্য আসলো না? তাহলে অক্সিজেনের পরিমাণটা কম। আমরা দেখছিলাম কি, যার পরিমাণটা কম সেটাই কিন্তু লিমিটিং বিক্রিয়ক। হ্যাঁ, যেটা ছোট সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে বুঝতেই পারলাম এই অঙ্কের ক্ষেত্রে লিমিটিং বিক্রিয়কটাকে অক্সিজেন, তাই না? এই অক্সিজেন হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। ওকে, বুঝতে পারছি আশা করি। দেখো এখানে বসে কোন বিক্রিয়কটি লিমিটিং হবে সেটা তুমি হিসাব করো। তাহলে আমি কিন্তু বুঝতে পারলাম, আমি আমার হিসাব দিয়ে বুঝতে পারলাম কোনটা লিমিটিং হবে, তাই না? বাট পরীক্ষার হলে কিন্তু টিচাররা এটা দেখতে চাইবেন না, এটা কিন্তু আমাদের হিসাবের জন্য, বুঝছো? তাহলে পরীক্ষার হলে কিন্তু আমি এইটা করব না, তাহলে এটা বাদ, এটা আমি রাফে করব, তাই না? তাহলে পরীক্ষার হলে আমি কিভাবে করব? আমরা হচ্ছে ঐকিক নিয়মে করব। আমি এই মেথডেই কোনটা লিমিটিং না সেটা আমি বের করে ফেলবো, তারপর আমি হচ্ছে টিচারদের স্যাটিসফাই করার জন্য কিছু লিখবো খাতায়। খেয়াল করে দেখো, আমি বুঝতেই পারলাম এই হিসাবের মাধ্যমে অক্সিজেনটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। অবশ্যই মাথায় রাখবো, লিমিটিংকে আমি সবসময় বাম দিকে রেখে ঐকিক নিয়ম অঙ্কগুলো করবো। লিমিটিং কখনোই ডান দিকে যাবে না, ঠিক আছে? নাহলে কিন্তু সমস্যা হবে। তো অক্সিজেন যেহেতু লিমিটিং বিক্রিয়ক, আমি বিক্রিয়া থেকে কি বলতে পারি? তুমি বলবা সমীকরণ হতে পাই, লিখে দিব কি? আচ্ছা লিখে দিই, সমীকরণ হতে পাই কি পাওয়া যাবে দেখো তো। যেহেতু অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক, বাম দিকে রাখো, তাহলে 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে 2 মোল ম্যাগনেসিয়ামের সাথে, বলা যায় না? বলাই যাবে 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে 2 মোল ম্যাগনেসিয়ামের সাথে। পুরোটা লিখলাম না কি, তোমরা বুঝবা। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। এখন খেয়াল করে দেখো, তুমি কিন্তু অণু সংখ্যা নিয়ে কাজ করতেছো, তাই না? তাহলে 2 মোল মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ দিলে এত সংখ্যক অণু আসবে। আর 1 মোল মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলে এই সংখ্যক অণু আসবে, তাই না? রাইট, অণু নিয়ে কাজ করতে হবে যেহেতু এখানে প্রশ্নের মধ্যে বলছে। সো তুমি বলতে পারো 6.023 10⁻23 এতটি অক্সিজেন অণু এটা বিক্রিয়া করবে 2 × 6.023 10⁻23 এতটি ম্যাগনেসিয়াম অণুর সাথে। বলা যাবে না? অবশ্যই কিন্তু এটা বলা যাবে, তাই তো? বাট অক্সিজেন অণু প্রশ্নের মধ্যে কয়টা আছে দেখো তো? 30টা আছে না? দেখো অক্সিজেন অণু কিন্তু আছে 30টা, তাহলে তুমি 30 নিয়ে হিসাব করো। তাহলে 1 এর জন্য কত আর 30টির জন্য আসলে হিসাবটা কিরকম, তাই তো? এখন তোমার ঐকিক নিয়ম, উপরের সংখ্যা যাবে নিচে, নিচের সংখ্যা আসবে উপরে। তাহলে এটা যেটা ছিল সেটা তো থাকবেই, মানে ঐকিক নিয়ম, বুঝছো? নতুন কিন্তু কোনো নিয়ম না। এটা যাবে উপরে 30 আর এটা আসবে, সরি এইটা আসবে নিচে। আচ্ছা 30 ডিভাইডেড বাই 6.023 10⁻23। ওকে, এতটি ম্যাগনেসিয়াম অণু। এবার তুমি হিসাব করো, দেখো সুন্দর মতো এইটা আর এটা কিন্তু কাটাকাটি যাচ্ছে, তাই না? তাহলে 2 × 30 করলে কত আসবে? 60 আসবে, তাই না? 60টি ম্যাগনেসিয়াম অণু, রাইট? বাট আমার ম্যাগনেসিয়াম অণু কয়টা ছিল? ছিল টোটাল 70টা। দেখছো, টোটাল কিন্তু ছিল 70টা। আমি ইউজ করছি 60টা, থাকলো 70টা, তাহলে আরো 10টা বাকি থাকলো। এই কথা তুমি এখানে বলে দিবা, তাহলে তোমার অঙ্ক শেষ। বলবা হ্যাঁ, এখানে বিক্রিয়ায় শেষ হয়ে যাওয়া 60টি ম্যাগনেসিয়াম অণু যেহেতু 70টি প্রশ্নে গিভেন, প্রশ্নে দেওয়া 70টি ম্যাগনেসিয়াম অণু থেকে কম সংখ্যক,
আমি বুঝতে পারলাম কি বিক্রিয়া পাত্রে ম্যাগনেসিয়াম অণু অবশিষ্ট থাকবে, সুতরাং অক্সিজেন বিক্রিয়া করে শেষ হয়ে যাবে, তার মানে অক্সিজেন হচ্ছে এখানে লিমিটিং বিক্রিয়ক। এই সমস্ত কথা তুমি লিখতে পারো, অথবা তুমি শুধুমাত্র একটু কথাও লিখতে পারো, বুঝছো? কথা কি ধরতে পারছো? তুমি এভাবে লিখতে পারো 60 is less than 70, তার মানে বিক্রিয়া পাত্রে আরো 10টি ম্যাগনেসিয়াম অণু অবশিষ্ট থাকবে, তার মানে অক্সিজেন বিক্রিয়া করে শেষ হয়ে যাবে, অর্থাৎ অক্সিজেনই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। ওকে, আশা করি এটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের উত্তর, বুঝছো? এটাই আমাদের বের করতে বলছে, তাই না? তাহলে আমাদের অঙ্ক হবে এই যে এখান থেকে শুরু করে এটুক পার্ট, এটা কিন্তু আমরা রাফে করব, এবং এটুক পার্ট এই, রাইট? আচ্ছা, তাহলে এবার চলে আসো ভাই, আমরা অঙ্ক তোমাদের একটা দেখাই। এখানে কি বলা হয়েছে খেয়াল করো, 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো। এখানে কোনটি লিমিটিং বিক্রিয়ক এবং বিক্রিয়া শেষে কোন বিক্রিয়ক কতটুকু উদ্বৃত্ত থাকবে বা অবশিষ্ট থাকবে? হ্যাঁ, খেয়াল করে দেখো। তাহলে এখানে আমরা কি করব, এই যে লিমিটিং বিক্রিয়কের পরিমাণটাই মেইনলি বের করব, বুঝছো? এখানে আমরা লিমিটিং বিক্রিয়কটা বের করব এবং কোনটা কতটুকু অবশিষ্ট থাকবে সেটা তোমরা হোমওয়ার্ক করবে আর কি। একদম সিম্পলি করে ফেলবো, ব্যাখ্যা কিন্তু আমরা অলরেডি পড়ছি। তাহলে প্রথম কাজটা কি, আমি বিক্রিয়া লিখবো, হাইড্রোজেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া তৈরি হয় কি HCl, হাইড্রোজেন ক্লোরাইড 2 মোল তৈরি হবে, তাই না? সমান করার জন্য আমি 2 দিলাম, গুণ করলাম আর কি। দেখো এখানে হাইড্রোজেনেরও পরিমাণ বলা, ক্লোরিনের কিন্তু পরিমাণ বলা, সো আমি কিন্তু এখানে কি করব, লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টটা অ্যাপ্লাই করব। বুঝতে পারছো এরকম বিষয়টা? তো ধরো হচ্ছে আমি এখানেই তোমাদের দেখাই দিচ্ছি পুরো বিষয়টা, তোমরা এখন আশা করি পারবা। তাহলে দেখো হাইড্রোজেনের মোল সংখ্যা বাই সহগ সেটা হচ্ছে 1, ক্লোরিনের মোল সংখ্যা বাই সহগ সেটাও কিন্তু 1, তাই না? আচ্ছা দেখো হাইড্রোজেনের মোল সংখ্যা কত, এখানে 5 গ্রাম বলছে, তাহলে গ্রামের হিসাব W/M, W মান তাহলে 5, M এর মান কত বলো তো? হাইড্রোজেনের জন্য 2, তাই না? H2, তাই তো? হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তাহলে 2 × 1 মানে 2, এটা কত আসলে বলো? 2.5। আচ্ছা, খুব ভালো কথা। ক্লোরিনের জন্য দেখো কত বলা, 75 গ্রাম, তাহলে W মান হচ্ছে 75, রাইট? কিন্তু তার জন্য আণবিক ভরটা কত? 71, তাই না? ক্লোরিন তো Cl2 আছে, Cl হচ্ছে 35.5, তাহলে Cl2 কত? 2 × 35.5, রাইট? আচ্ছা, তাহলে 75/71 গুলো কত আসে? 1.065, 056 আর কি। বুঝতে পারছো তো বিষয়টা? তাহলে দেখো কোনটা বড় আসলো, এইটা বড় আসলো, কোনটা ছোট আসলো, এইটা। যেটা ছোট সেটা লিমিটিং বিক্রিয়ক, তার মানে ক্লোরিনটা এখানে লিমিটিং বিক্রিয়ক। বুঝতে পারছো? তাহলে ক্লোরিনটা এখানে লিমিটিং বিক্রিয়ক। ওকে, তাহলে বুঝতে পারছি না? তাহলে বাকি হিসাবটা তোমরা আশা করি পারবা। বাকি অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে? বাকি অংশ হোমওয়ার্ক, মানে কিভাবে তুমি পরীক্ষার খাতায় করবা সেটা, ঠিক আছে? যেমন ধরো এই হিসাবটা তো আমরা দেখাবো না পরীক্ষার খাতায়, এটা দেখাবো, এটা কিন্তু আমরা দেখাবো না। আমরা দেখাবো কিভাবে? আমরা দেখাবো কিন্তু এই যে এইভাবে আমরা দেখাবো, ঠিক আছে? এইভাবে আমরা লিখবো আর কি। তাহলে বাকি যে পার্টটা আছে দেখো আমি এখানেও লিখে দিছি, কতটুকু হাইড্রোজেন এখানে অবশিষ্ট থাকবে সেটা তুমি বের করে দেখাবা, ঠিক আছে? তাহলে অঙ্কটাও কমপ্লিট করবা এবং হাইড্রোজেনের অবশিষ্ট তোমরা বের করবা। এবার চলে আসো ভাই পরবর্তী হিসাব, সেটা কি? উৎপাদের শতকরা হিসাব। টপিকটার নাম শোনার সাথে সাথে তোমাদের একটা ডেজাভু হইতে পারে যে ভাই এরকম একটা জিনিস হয়তো আমরা আগে পড়ছি। কি পড়ছি বলতো? শতকরা সংযুতি পড়ছিলাম। শতকরা সংযুতি আর শতকরা হিসাব কিন্তু সেম জিনিস না, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তো উৎপাদের শতকরা হিসাব বলতে আসলে কি বোঝায়, তাই না? মেইনলি বোঝায়, তুমি এটাকে এভাবে তুমি সংজ্ঞায়িত করতে পারো, হিসাবকৃত প্রতি 100 গ্রাম উৎপাদে, প্রতি 100 গ্রাম উৎপাদের জন্য, উৎপাদের মধ্যে তুমি চিন্তা করো, উৎপাদের মধ্যে প্রকৃতপক্ষে প্রাপ্ত উৎপাদের পরিমাণ, প্রকৃতপক্ষে প্রাপ্ত উৎপাদের পরিমাণ, তাই না? আচ্ছা, বিষয়টা কিরকম আমি তোমাকে বলি। বিষয়টা কিরকম, ধরো তোমার একটা রিয়াকশন হয়েছে, তুমি রিয়াকশন হয়ে চিন্তা করতেছো, হ্যাঁ, তুমি রিয়াকশনের চিন্তা করতেছো যে তোমার কাছে হচ্ছে লেটসে 10, আচ্ছা থাক, লেটসে আমরা হচ্ছে এখানে 10 গ্রামই বলি, 10 গ্রাম তুমি এখানে উৎপাদ পালা, এটা তুমি চিন্তা করছো, বুঝছো? তুমি হিসাব করলা তোমার মতো করে। বাট বাস্তবিক পক্ষে আসলে আমি কি দেখতে পারলাম? আমরা দেখতে পারলাম এখানে পাওয়া যায় হচ্ছে
8 গ্রাম। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের সেই হিসাবকৃত পরিমাণ, তাই না? আর এইটা হচ্ছে সেই প্রাপ্ত পরিমাণ, প্রকৃতপক্ষে প্রাপ্ত পরিমাণ যেটা বাস্তবে পাওয়া যায়। ওকে, তাহলে দেখো প্রাপ্ত পরিমাণটা তোমাকে প্রশ্ন আমি বলে দিব, তাহলে এই জিনিসটা আমি তোমাকে বলে দিই এখানে। তাহলে প্রাপ্ত পরিমাণটা তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে, এটা আমরা অঙ্ক করে বের করতে পারবো না, প্রশ্নে দেয়া থাকবে। এবং হিসাবকৃত পরিমাণটা আমরা অঙ্ক করে বের করব। বুঝতে পারছো এরকম আসলে কনসেপ্টটা? তাহলে দেখো তো আমি কি সংজ্ঞা থেকে এটা মিলাইতে পারি কিনা। 100 গ্রাম আমাকে হিসাব করতে হবে, তাহলে আমি এখান থেকে বলতেই পারি 10 গ্রাম হিসাবকৃত উৎপাদের জন্য প্রকৃতপক্ষে উৎপাদ পাওয়া যায় 8 গ্রাম। 1 জন্য কত, 100 জন্য কত। তাহলে এই জিনিসটা আমি তোমাকে এখানে উল্লেখ করে দিচ্ছি। তাহলে 10 গ্রাম, জাস্ট আমি এখানে যেহেতু সূত্রের প্রতিপাদন করতেছি অত কিছু লিখলাম না। 10 গ্রাম হিসাবকৃত উৎপাদের জন্য প্রকৃতপক্ষে উৎপাদ পাওয়া যায় 8 গ্রাম। তোমাদের কিন্তু এসব লাগবে না, বুঝছো? আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য এটা লিখে দিচ্ছি, তোমাদের বই কিন্তু এত কিছু নাইও। তাহলে 1 জন্য হিসাবটা কত, 8/10। আর 100 জন্য হিসাবটা কত, 100 গ্রামের জন্য হিসাবটা কত আসবে বলো, 8/10 ইন্টু 100। এটাকে আমরা পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করতে পারি, বুঝছো? এই হচ্ছে মিলির বিষয়টা। তাহলে এটা কত আসে, 80%, যেটাই আসুক, বুঝছো এরকম বিষয়টা। তাহলে এখন একটু খেয়াল করে দেখো এখানে যে সমীকরণটা আসলো এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। 8 হচ্ছে আমাদের প্রাপ্ত পরিমাণ, 10 হচ্ছে আমাদের হিসাবকৃত পরিমাণ। তাহলে আমি বলতে পারি উৎপাদের শতকরা পরিমাণ, এটা একটা ফর্মুলা আমি বের করে আনতে পারি। উৎপাদের শতকরা পরিমাণ, আমাদের ফর্মুলাটা কি হইতে পারে, প্রাপ্ত উৎপাদের হিসাব ডিভাইডেড বাই হিসাবকৃত উৎপাদের হিসাব, হ্যাঁ, হিসাবকৃত উৎপাদের পরিমাণ এবং ফর্মুলার জন্য 100%। এইটা আমাদের সেই কাঙ্ক্ষিত ফর্মুলা, এটা দিয়ে আমরা অঙ্ক করব, ঠিক আছে? তাহলে আমাদের ফর্মুলা আমি প্রমাণ করে আনছি, প্রতিপাদন করে আনছি ঐকিক নিয়মে। তুমি চাইলে পরীক্ষার হলে ঐকিক নিয়মটা অ্যাপ্লাই করতে পারো, বাট আমাদের বইয়ের মধ্যে কিন্তু এরকম একটা ফর্মুলা দেওয়া আছে। সেটা কি, প্রাপ্ত পরিমাণ যেটা প্রশ্ন দেওয়া থাকে এবং ডিভাইডেড বাই হিসাবকৃত পরিমাণ যেটা আমরা অঙ্ক করে বের করব ইনটু 100% ফর্মুলার জন্য। এটা করলে কিন্তু সরাসরি উত্তরটা চলে আসে। তাহলে আমার মনে হয় যে এটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, তোমরা এটা ধরে হচ্ছে অঙ্ক করো। দেখি আমরা অঙ্ক করতে পারি কিনা। দেখো 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। তাহলে দেখো তো এই 3.25 কি প্রশ্ন দেওয়া আছে না, তাহলে এটা প্রাপ্ত পরিমাণ, রাইট? এখন আমার কাজটা কি, হিসাবকৃত পরিমাণটা আমি বের করব। তাহলে আসো আমরা সেই জিনিসটা করার চেষ্টা করি। এখানে কি বলছে দেখো, ম্যাগনেসিয়াম ধাতুর কথা বলছে, সেটা হচ্ছে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো, তৈরি করলো ম্যাগনেসিয়াম অক্সাইড। অবশ্যই আমি সমতাকরণ করে নিব এবং এখানে কিন্তু ম্যাগনেসিয়াম সমান করার জন্য একটা 2 বসবে। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, এখন আমরা কি করতে পারি, খেয়াল করো যে প্রশ্নের মধ্যে দেওয়া কি, ম্যাগনেসিয়াম ধাতু এবং ম্যাগনেসিয়াম অক্সাইড, এই দুটা দেওয়া। তার মানে আমাকে কাজ করতে হবে ম্যাগনেসিয়াম ধাতু এবং ম্যাগনেসিয়াম অক্সাইড নিয়ে। অক্সিজেন কিন্তু আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। আবার দেখো আমি কিন্তু শুধুমাত্র একটা বিক্রিয়ক নিয়ে এখানে আলোচনা করতেছি, তার মানে এই অঙ্কটা কিন্তু অবশ্যই লিমিটিং বিক্রিয়কের অঙ্ক হবে না। যদি একাধিক পরিমাণটা দেওয়া থাকতো তখন আমি লিমিটিং বিক্রিয়ক নিয়ে চিন্তা করতাম, বাট দেওয়া আছে দেখো একটা, তাহলে লিমিটিং বিক্রিয়ক নিশ্চয়ই হবে না। আচ্ছা, খুব ভালো কথা। এবার আমরা একটু ঐকিক নিয়ম করার চেষ্টা করি। হ্যাঁ, ঐকিক নিয়ম একটু পরে করি, আগে তার আগে দেখি আমরা একটু মোল সংখ্যাগুলো কিভাবে বের করা যায় বা এই অনুযায়ী আমরা কিভাবে আগাতে পারি। গ্রাম দেওয়া আছে, তো আমি গ্রাম দিয়ে হিসাব করব। 2 মোলে কত গ্রাম বলো, 2 ইন্টু ম্যাগনেসিয়ামের জন্য 24 গ্রাম, তার মানে 48 গ্রাম। ম্যাগনেসিয়াম অক্সাইডের জন্য দেখো 2 মোলে কত গ্রাম, 1 মোল মানে হচ্ছে 24 + 16 মানে 40 গ্রাম, তার মানে 2 মোলে কত আসবে, 2 × 40 মানে 80 গ্রাম, তাই না? তাহলে এইবার তুমি আসো ভাই ঐকিক নিয়মের দিকে চলে আসো। সমীকরণ থেকে কি বলা যায়, বলতেই পারতেছি 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে তৈরি হয় 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে বলো 48 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু থেকে তৈরি হবে, আর বাংলা কথাটা লিখলাম না, তোমরা লিখতে পারবে আমি জানি, 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, তাই না? তাহলে 1 জন্য কত, আর এখানে প্রশ্ন মতো কত দেওয়া, 2 গ্রাম। 2 গ্রামের জন্য কত, বুঝছো তো বিষয়টা? তাহলে 2 গ্রাম ম্যাগনেসিয়াম
এটা তৈরি করে, ঐকিক নিয়ম করো 80 গুণ 2 ডিভাইডেড বাই 48 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। ওকে, তাহলে এটা করলে কত আসে? 3.33 গ্রাম। আশা করি ভাই আমরা এটা বুঝলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই হিসাবকৃত পরিমাণ। তাহলে প্রশ্ন কত দেওয়া দেখো তো একটু। প্রশ্ন দেওয়া হচ্ছে 3.25 গ্রাম, বাট আমি পাইলাম কত? 3.33 গ্রাম। তাহলে বলো এখন আমাদের শতকরা পরিমাণটা কত আসবে? তাহলে উৎপাদের শতকরা পরিমাণ মানে পার্সেন্টেজ অফ উৎপাদ, যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, সেটা হচ্ছে উপরে থাকবে হচ্ছে আমাদের প্রাপ্ত পরিমাণ, যেটা আমরা প্রশ্নের মধ্যে পাচ্ছিলাম, সেটা কত? 3.25 এবং নিচে ছিল হচ্ছে হিসাবকৃত পরিমাণ, সেটা কত দেখো? 3.33 গ্রাম, তাই না? তাহলে তুমি এখানে বসাবে কত? 3.33 এবং সূত্রের 100 এখানে তুমি গুণ দিয়ে দাও, পার্সেন্টেজে উত্তর বের হয়ে যাবে। ওকে, বুঝতে পারছি বিষয়টা? আশা করি এটা আমাদের ক্লিয়ার। তাহলে আমি যদি এই জিনিসটা হিসাব করে ফেলি 97.5, এটাই তাহলে আমাদের উত্তর, বুঝছো? 97.5। ওকে, এই হচ্ছে আমাদের সেই অঙ্কটা, বুঝতে পারলাম? আশা করি এটা আমাদের ক্লিয়ার। চলো তাহলে আমরা একটু সামনে যাই। এটা বাড়ির কাজ দিচ্ছি, দেখো এখানে কি বলা হয়েছে। 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে আমাদের প্রাপ্ত পরিমাণ। তুমি কি করবা? সেম ভাবে রিঅ্যাকশনটা লেখো। ক্যালসিয়াম কার্বনেট, এটাকে তাপ দিলে কি হয়? কার্বনেটকে তাপ দিলে অবশ্যই ওই ধাতুর একটা অক্সাইড পাওয়া যাবে এবং কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, তাই না? বিষয়টা এরকম। তারপরে তোমাকে এখানে এইটা এবং এটা নিয়ে কাজ করতে হবে। সমতকরণ কিন্তু অলরেডি হয়ে গেছে। এইটা এবং এটা নিয়ে কাজ করতে হবে। এইটা কত পরিমাণ তৈরি হয় সেটা তুমি বের করো। 1 মোল মানে 100 গ্রাম, 100 গ্রাম থেকে এটা পাওয়া যায় 56 গ্রাম। একের জন্য কত? 80 জন্য কত? সেটাই হবে তোমার হিসাবকৃত পরিমাণ। তারপর তুমি সূত্রের মধ্যে বসাও, প্রাপ্ত বা হিসাবকৃত ইনটু 100%, তাহলে উত্তর হয়ে যাবে। এটা তোমরা এখন তাহলে বাড়ির কাজ করবা। আচ্ছা, চলে আসো আমাদের আজকের দিনের লাস্ট টপিক, সেটা হচ্ছে কি? তুতে, তাই না? তুতেকে আমরা কি বলতে পারি জানো? ব্লু ভিট্রিয়ল বলতে পারি। ব্লু ভিট্রিয়ল। ওকে, আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই ভিট্রিয়ল বলতে আবার কি বোঝায়? ভিট্রিয়ল বলতে আসলে আবার কি বোঝায়? তো মনে রাখো ভাই, ভিট্রিয়ল আসলে কিছুই না। ভিট্রিয়ল হচ্ছে পানিযুক্ত কেলাস। হ্যাঁ, এভাবে তো মনে রাখো, পানিযুক্ত কেলাস, বা ইংলিশে বললে কি হবে জানো? হাইড্রেটেড ক্রিস্টাল। হাইড্রেটেড ক্রিস্টাল। আচ্ছা, কথাটা আবার কি হইলো? কেলাস বা ক্রিস্টাল কি, এটা তো আমরা জানি না, তাই না? তোমার মনে প্রশ্ন জাগতে পারে। আসলে দেখো, কোনো আয়নিক যৌগ কোনো আয়নিক যৌগ কিন্তু একটা সিঙ্গেল অণু আকারে থাকে না, বরঞ্চ অনেকগুলো অণু হচ্ছে একসাথে একত্রিত আকারে থাকে। তোমরা চ্যাপ্টার 5 পড়লে আরো ভালোভাবে বিষয়টা বুঝবার। কি বললাম? কোনো আয়নিক যৌগ একটা সিঙ্গেল অণু আকারে থাকে না, বরঞ্চ তারা অনেকগুলো অণু একসাথে মিলে একটা স্বাধীন এন্টিটি তৈরি করে, একটা জিনিস তৈরি করে। সেই জিনিসটাকে আমরা কি বলতেছি বলতো? কেলাস বা ক্রিস্টাল বলতেছি, তাই না? ধরো আমাদের এখানে কি আছে, তুমি যদি তুতের সংকেতটা দেখো, তুতের মধ্যে সেই আয়নিক যৌগটা হচ্ছে মেইনলি কপার সালফেট, বুঝছো? কপার সালফেট। ওকে, তাহলে বুঝতে পারলাম। ধরো কপার সালফেটকে আমি এইভাবে দেখাইলাম, এই যে একটা অণু, তাই না? বাট আয়নিক যৌগ কখনোই কিন্তু এরকম সেপারেট অণু আকারে থাকে না, বরঞ্চ সে অপর একটা অণুকে তার কাছে অ্যাট্রাক্ট করবে। হ্যাঁ, অপর বিভিন্ন অণুকে তার নিজের কাছে নিয়ে আসবে, বুঝছো? সে নিয়ে আসার জন্য কি করে বলতো? এখানে পানির অণুটাকে ইউজ করে। এখন এখানে পানির অণুটা সে কিভাবে ইউজ করবে সেটা কিন্তু আমাদের সিলেবাসে নাই। এখানে মেনলি কিছু সন্নিবেশ বন্ধন তৈরি হয়, কিছু হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। তো যাই হোক না কেন, আলটিমেটলি আমি বুঝতে পারলাম এই অণুগুলো কখনো এককভাবে স্বাধীনভাবে থাকে না, বরঞ্চ অনেকগুলো অণু মিলে একটা নির্দিষ্ট জ্যামিতিক কাঠামো তৈরি করে। হ্যাঁ, সেই কাঠামোটাকে আমরা কি বলতেছি বলতো? কেলাস বা ক্রিস্টাল। তার মানে ক্রিস্টাল তৈরি করার জন্য শুধুমাত্র কপার সালফেট বললেই হবে না, সাথে আমাকে কি বলতে হবে? এখানে কিছু সংখ্যক পানিও থাকে। কপার সালফেটের জন্য সেই পানির পরিমাণটা হচ্ছে 5 অণু। সব ক্রিস্টাল বা সব ভিট্রিয়লে যে 5 অণুই থাকবে এমন কোনো কথা নাই। যেমন ধরো জিঙ্ক সালফেটের ক্রিস্টালে মেইনলি থাকে হচ্ছে 7 অণু পানি, বুঝছো? ফেরাস সালফেটে কিন্তু আমরা দেখতে পারি 7 অণু পানি থাকে। তো যাই হোক, আমাদের সিলেবাসে শুধুমাত্র কপার সালফেটের কথাই বলা। তো আমি কপার সালফেট নিয়ে পড়ি। কপার সালফেট যখন ভিট্রিয়ল তৈরি করে, কেলাস তৈরি করে, তখন সে 5 অণু পানি নিজের সাথে যুক্ত করে। বুঝতে পারছি বিষয়টা? আশা করি এটা আমাদের ক্লিয়ার হলো।
হ্যাঁ, আচ্ছা এখন বিষয় হচ্ছে আমি কিভাবে এই কেলাসটা তৈরি করতে পারি, এটা আমি কিভাবে প্রস্তুত করতে পারি, তাই না? প্রস্তুত করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, কপার বা তামা নিয়ে কাজ করতে হবে। তামাকে আমরা কি করব, সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করাবো। রিঅ্যাকশন এখানে তৈরি হবে হচ্ছে কপার সালফেট এবং হাইড্রোজেন গ্যাস। হ্যাঁ, হাইড্রোজেন গ্যাস তৈরি হলো। এই কপার সালফেটের সাথে এখন আমি কি করব, 5 অণু পানি যুক্ত করে দিব। 5 অণু পানিকে আমি যুক্ত করে দিব। যুক্ত করলে এই 5 অণু পানি কি তৈরি করবে, এর সাথে এরকম ভাবে যুক্ত হয়ে যাবে, বুঝছো? ওকে, এই ঘটনাকে আমরা কি বলি জানো, পানি যোজন বলি। পানি যোজন, এগুলো আমরা আবার চ্যাপ্টার 5 এ পড়বো। পানি যোজন বলতে কি বোঝায় দেখা হবে, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এখানে যে যৌগটা তৈরি হলো এটাই হচ্ছে আমাদের সেই ব্লু ভিট্রিয়ল, ঠিক আছে, এটাই হচ্ছে সেই ব্লু ভিট্রিয়ল। এবং এটা কালারটা কি বলতো, নামের মধ্যে আছে নীল, তাই না? এবং পানি যুক্ত হওয়ার আগে যে কপার সালফেটে যে আয়নি যৌগটা ছিল সেটার কালার কি জানো, সেটার কালারটা ছিল হচ্ছে সাদা। ওকে, কপার সালফেট কিন্তু সাদা, বাট কপার সালফেট ডট 5H2O যেটার নাম হচ্ছে পেন্টাহাইড্রেট কপার সালফেট বা ব্লু ভিট্রিয়ল বলি, তুতে বলি, কোনো সমস্যা নাই, সেটার কালার কি বলতো, নীল। ওকে, তাহলে আমরা বিষয়গুলো বুঝতে পারছি না? আশা করি আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হলো। তো আজকের লেকচারটা ভাই এই পর্যন্তই ছিল। আজকের লেকচারের মাধ্যমে আমরা চ্যাপ্টার 6টা শেষ করতে পারলাম। ইনশাআল্লাহ তোমাদের সাথে নতুন একটা চ্যাপ্টার নিয়ে আমরা আবার দেখা করব। ততদিন সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।